ডক্টর এপিজে আব্দুল কালাম নামটা শুনলেই দুটো পরিচয় মাথায় আসে, তাই না? একদিকে তিনি একজন বিরাট মাপের বিজ্ঞানী, অন্যদিকে জনগণের রাষ্ট্রপতি। তিনি কিন্তু শুধু ভারতের মিসাইল ম্যানই ছিলেন না, আসলে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি একটা পুরো প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। চলুন আজ তার সেই দারুণ অনুপ্রেরণার গল্পেই ডুব দেওয়া যাক। ওনার কাছে সবকিছুর শুরুটাই হতো একটা স্বপ্ন দিয়ে। তিনি বলতেন, স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন, কারণ স্বপ্নই চিন্তায় বদলে যায় আর সেই চিন্তার থেকেই আসে কাজ। এই একটা বিশ্বাসই কিন্তু তাকে সারাটা জীবন পথ দেখিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হল, কিভাবে একটা প্রত্যন্ত দ্বীপ থেকে আসা এক সাধারণ ছেলে দেশের সবচেয়ে ভালোবাসার রাষ্ট্রপতি হয়ে উঠলেন? চলুন তার এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। ডক্টর কালামের জীবনটা ছিল যেন দুটো আলাদা পৃথিবীর মেলবন্ধন। একদিকে তিনি একজন সেরা বিজ্ঞানী, যিনি কিনা ভারতের স্যাটেলাইট, মিসাইল আর পারমাণবিক কর্মসূচির মতো অসম্ভব সব প্রজেক্টের নেতৃত্ব দিয়েছেন। আবার অন্যদিকে তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি, সাধারণ মানুষের একেবারে কাছের একজন। ওনার কেরিয়ারের দিকে যদি তাকানো যায়, সত্যি অবাক হতে হয়। ভাবুন একবার, ১৯৬৩ সালে ইসরোতে একজন তরুণ বিজ্ঞানী হিসেবে তার পথ চলা শুরু। এরপর ১৯৮০ সালে SLV-3 রকেটের সফল উৎক্ষেপণ, যা ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসটাই পাল্টে দিয়েছিল। তারপর ১৯৯৮ তার নেতৃত্বে ভারত পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিতি পায়। আর এই অবিশ্বাস্য যাত্রার একেবারেই শিখরে তিনি পৌঁছান ২০০২ সালে, যখন তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। কিন্তু এত বড় বড় অর্জনের বীজ বোনা হয়েছিল একটা ছোট্ট শহরে। তার চরিত্রের আসল ভিতটা কিন্তু গড়ে দিয়েছিল শৈশবের সেই দিনগুলোই। চলুন এবার ফেরা যাক সেই রামেশ্বরমের গলিতে, ঠিক যেখান থেকে তার গল্পটা শুরু হয়েছিল। ১৯৩১ সাল, রামেশ্বরমের মস্ক স্ট্রিট। এক সাধারণ নৌকার মালিকের ঘরে জন্ম হল তার। বাবা জৈনুল আবদিন আর মা আশিয়াম্মা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের জ্ঞান আর উদারতার কথা সবাই এক বাক্যে মানত। রামেশ্বরমের সোয়াটস হাইস্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি হয়। এই সাধারণ পরিবেশটাই হয়তো তাকে শিখিয়েছিল কিভাবে এলিমিয়ের মধ্যে থেকেও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা যায়। ওনার সবচেয়ে কাছের ৩ বন্ধু ছিলেন রামানাথা শাস্ত্রী, অরবিন্দন আর শিবপ্রকাশন। ৩ জনই কিন্তু গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের, আর তিনি ছিলেন একজন মুসলমান মাঝির ছেলে। তাদের বন্ধুত্বটা ছিল ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ উদাহরণ। ছোটবেলার একটা ঘটনা ওনার জীবনের সাংঘাতিক ছাপ ফেলেছিল। কি হয়েছিল জানেন? একজন নতুন শিক্ষক এসে কালামকে তার হিন্দু বন্ধুদের সাথে বসতে বারণ করেন। তো এই খবরটা যখন রামানাথার বাবার কানে গেল, মানে মন্দিরের প্রধান পুরোহিত লক্ষণ শাস্ত্রীর কাছে, তিনি সাথে সাথে ওই শিক্ষককে ডেকে পাঠালেন আর খুব কড়া গলায় বললেন, নিষ্পাপ শিশুদের মনে এই সামাজিক ভেদাভেদের বিষ ছড়াবেন না। শিক্ষককে বলা হলো, হয় ক্ষমা চাইতে হবে, না হলে স্কুল ছেড়ে চলে যেতে হবে। ভাবা যায়, এই একটা ঘটনাই তাকে সহনশীলতার সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল। এবার চলুন ওনার জীবনের সেই অধ্যায়ে যাওয়া যাক, যেখানে তিনি শুধু রকেট ওড়াতে শেখেননি, বরং শিখেছিলেন ব্যর্থতাকে সামলানোর এক অসাধারণ কৌশল, যা এক কথায় একটা লিডারশিপ লেসন। সময়টা ছিল ১৯৭৩ সাল। ডক্টর কালামকে SLV-3 মানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মিশনের প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হল। লক্ষ্যটা কী ছিল? ১৯৮০ সালের মধ্যে ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণীকে মহাকাশে পাঠানো। এটা একাধারে ছিল একটা বিরাট স্বপ্ন আর এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু প্রথম চেষ্টাতেই সাফল্য আসেনি। ১৯৭৯ সালে প্রথম উৎক্ষেপণটা ব্যর্থ হল। রকেটটা সোজা ভেঙে পড়ল সমুদ্রে। সারা দেশের চোখ তখন প্রেস কনফারেন্সের দিকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইসরোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান সমস্ত দায় নিজের কাঁধে নিলেন। তিনি বললেন, আমার দল কঠোর পরিশ্রম করেছে, কিন্তু তাদের হয়তো আমার কাছ থেকে আরও প্রযুক্তিগত সাহায্য দরকার ছিল। ঠিক ১ বছর পর ১৯৮০ সালে সেই একই দল আবার চেষ্টা করল, এবং এবার তারা সফল। তখন প্রফেসর ধাওয়ান ডক্টর কালামকে ডেকে বললেন, যাও, আজকের সাফল্যের প্রেস কনফারেন্সটা তুমি সামলাবে। এই ঘটনা থেকে ডক্টর কালাম তার জীবনের সেরা ম্যানেজমেন্ট শিক্ষাটা পেয়েছিলেন। তিনি প্রায়ই বলতেন, যখন ব্যর্থতা আসে তখন নেতা সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন, আর যখন সাফল্য আসে তখন তিনি সেই সাফল্যের কৃতিত্বটা তার দলকে উৎসর্গ করেন। ডক্টর কালামের চিন্তা কিন্তু শুধু রকেট বা ল্যাবরেটরির ৪ দেয়ালে আটকে ছিল না। ভারতের ভবিষ্যৎ নিয়ে তার ছিল এক পরিষ্কার এবং খুব দূরদর্শী পরিকল্পনা। ওনার তেমনই একটা অসাধারণ ধারণা ছিল পুরা, যার মানে হল গ্রামীণ এলাকায় শহরের সুবিধা পৌঁছে দেওয়া। ওনার লক্ষ্য ছিল গ্রামের ক্লাস্টারগুলোকে রাস্তাঘাট, ইন্টারনেট আর জ্ঞানের মাধ্যমে এমনভাবে কানেক্ট করা যাতে সেখানেই নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হয়।
এর ফলে শহর আর গ্রামের মধ্যে যে বিশাল ব্যবধান সেটা অনেকটাই কমে আসবে। তিনি স্বপ্ন দেখতেন যে 2030 সালের মধ্যে ভারত জ্বালানির দিক থেকে স্বাবলম্বী হবে। এর জন্য তিনি 3টে পথের কথা বলেছিলেন। প্রথমত, কার্বন ন্যানোটিউবের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে সোলার সেলের ক্ষমতা অনেক বাড়িয়ে তোলা। দ্বিতীয়ত, ভারতের নিজস্ব সম্পদ থোরিয়াম ব্যবহার করে ক্লিন এনার্জি বা পারমাণবিক শক্তি তৈরি করা। আর তৃতীয়ত, জ্যাট্রোফার মতো গাছ থেকে জৈব জ্বালানি বানিয়ে ডিজেল বা পেট্রোলের উপর নির্ভরতা কমানো। অনেকেই প্রশ্ন করত, একজন শান্তির মানুষ হয়ে কেন তিনি মিসাইল তৈরি করছেন? ওনার উত্তরটা ছিল খুব স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন শান্তি শক্তি থেকেই আসে, কারণ শক্তি শক্তিকে সম্মান করে। তার মতে একটা দেশ যখন নিজেকে রক্ষা করার মতো শক্তিশালী হয়, একমাত্র তখনই সে শান্তিতে দেশের উন্নয়নের দিকে মন দিতে পারে। তবে এত কিছুর পরেও ওনার সবচেয়ে বড় অবদান হয়তো তরুণ প্রজন্মের মনে অনুপ্রেরণার আগুনটা জ্বালিয়ে দেওয়া। তিনি নিজেকে সবসময় একজন শিক্ষকই ভাবতেন, যিনি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মনে বড় হওয়ার স্বপ্নটা বুনে দিয়ে গেছেন। ভাবা যায় তিনি 10 লক্ষেরও বেশি শিশুকে দিয়ে তার লেখা একটা বিশেষ কবিতা আবৃত্তি করিয়েছিলেন। শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে দেশের নতুন প্রজন্মের ওপর তার প্রভাব কতটা গভীর ছিল। তার সেই বিখ্যাত 4 লাইনের কবিতাটা ছিল এরকম: শেখা সৃজনশীলতা দেয়, সৃজনশীলতা থেকে আসে চিন্তা, চিন্তা থেকে জ্ঞান জন্মায়, আর জ্ঞানই তোমাকে মহান করে তোলে। এই সহজ কথাগুলোর মধ্যেই কিন্তু লুকিয়েছিল তার জীবনের মূল বার্তা। জীবনের একদম শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন। তাহলে তার রেখে যাওয়া শেষ বার্তাটা কি ছিল? তার লেখা দ্য ভিশন কবিতার শেষ কয়েকটা লাইন যেন তার পুরো জীবনের সারমর্ম। তিনি প্রার্থনা করেছিলেন, হে সর্বশক্তিমান, আমার জাতিকে স্বপ্ন দেখার আর কঠোর পরিশ্রম করার আশীর্বাদ দিন, যা তাদের জন্য সুখ বয়ে আনবে। দেশের জন্য এই প্রার্থনাটাই ছিল তার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।